খালাজান, মামাজান, সবাই নিচে আয়েন। দেখেন কেডা আইছে। কি ব্যাপারটা কি? তুই ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে দেখতেছেন না? দেখেন কেডা আইছে। কি হলো, তুমি এখনো যাও নাই? তোমাকে না বললাম ভেতরে যাও। আমি বাইকটা পার্ক করে। আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই মামা। আপনার ব্যাপারে অনেক কিছু বলেছেন, তবে আপনাদের সবার মধ্যে আমার ফেভারিট কিন্তু আপনি। আপনাকে কিন্তু আমি নানু বলে ডাকবো না, আমি আপনাকে ডাকবো নানু ভাই। আচ্ছা, শুভ কোথায়? শুভকে দেখছি না। এই গুনগুন, ছেলেটা কে রে? মামা ও আতিফ, আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। আপনার আদরের ভাগ্নি খানদান বংশের পরিচয় না জেনে একটা ছেলেরে বিয়ে করে আনছে। হাব্বাজান, আপনি এখনো চুপ করে আছেন কেন? আপনি কিছু বলেন না কেন? হ্যাঁ ঠিকই তো, তুই এই শুভ কাজটা একা করলি কেমনি? না মানে সাহস পেলি কিভাবে? আব্বা, এতে মনে হচ্ছে আপনি খুব খুশি। এত কুতুর মুতুর করে কেন কথা বলছেন? আমার তো মনে হচ্ছে যে দুটোকেই আমি গুলি করে মেরে ফেলি। এই ছেলে, তোমার পরিচয় বলো। আমি আতিফ, আতিফ খান। খান নামের সাথে খান মিশালেই কি খানদান হয়ে যায় নাকি? কি কাজ করো তুমি? করি তো অনেক কিছুই, এখন কোনটা রেখে কোনটা বলবো? অনেক কিছু করো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা বলো। এই তো আমি অনলাইনে। কি অনলাইনে কাজ করো তুমি? এই অনলাইনে তুমি কি করো? জুয়া খেলো নাকি মলম বিক্রি করো? আরে না না, ছি 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 ছি। আব্বা, আমি আমার ভাগ্নিকে ঢাকায় পাঠিয়েছি কেন? লেখাপড়া করাতে, তাই না? ও বড় বড় ডিগ্রি নিয়ে আসবে, সনদ নিয়ে আসবে, বাড়িতে একটা অনুশিয়াল নিয়ে এসেছে। ছে, তুমি কিছু মনে করো না, আমার ছেলেটা ওর মায়ের মতো একটু বেশি রাখি, তাই মাঝে মধ্যে ওরে আমি হাফ পাগল বলি। দেখলেই বোঝা যায়। নানু ভাই, তোমরাই তো চেয়েছিলে আমি বিয়ে করিনি, তাহলে এখন কেন সরগর পাকাচ্ছ? হ্যাঁ, আমি তোমাদের পছন্দ মতো বিয়ে করিনি, তাই বলে আমার জামাইকে এইভাবে অপমান করবে? এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না নানু ভাই। বাদ দে তো, এই সব একটু একটু হয়। আয় নাচ জামাই রে, উপরে আয়। চলো। এই পাগল নাকি আপনি? মরতে যাচ্ছিলেন কি জন্য? নাও, একে তো এত বড় একটা বোকামি করতে যাচ্ছিলেন, তার উপরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। দেখেন, আমি জানি না আপনি কি, তবে এতটুকু জ্ঞান তো দিতেই পারি যে আপনার কষ্ট যতদিন আপনার ভেতরে চেপে রাখবেন না, সেটা বিষ হয়ে ভেতর থেকে আপনাকেই খেয়ে ফেলবে। এখন বলুন, এই বোকামিটা কেন করতে যাচ্ছিলেন? ডোন্ট ওয়ারি, আমি কাউকে বলবো না, আর বলার মতো তেমন কেউ নেই আমার, না পরিবার না বন্ধু, শুধু আমি, আমার ক্যামেরা আর আমার ওয়াটার বটল। আমি প্রেগনেন্ট। ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, কিন্তু ভাবিনি সে ভালোবাসা এইভাবে শাস্তি হয়ে ফিরে আসবে। আমি তালুকদার পরিবারের মেয়ে। আমাদের পরিবারের সমাজের নিয়ম না মেনে কিছু করে ফেলা মানে সবার কাছে একটা লজ্জা হয়ে যাওয়া। ভেবেছিলাম এখান থেকে ঝাঁপ দিলে হয়তো সব ঝামেলা এখানেই থেমে যাবে, ভিতরের চিৎকারটা এখানেই থেমে যাবে। এখান থেকে ঝাঁপ দিলে আপনার চিৎকার থেমে যাবে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, কিন্তু যার জন্য আপনি এখানে আসলেন সে তো দিব্যি ঘুরে বেড়াবে, রাইট? সেই আরামজাদারা কোথায়? আপনার বয়ফ্রেন্ড কোথায় সে? রাফিজ, প্লিজ তুমি তোমার পরিবারকে নিয়ে একটাবার আমার মামার সাথে কথা বলো। তোমার এক্ষুনি বিয়ে করতে হবে না, তুমি যা করো চায়না থেকে এসেই করো। আমার মামা, নানু ভাই সবাই রীতিমতো পাগল হয়ে যাচ্ছে বিয়ের জন্য। আমাকে শুধু 7 দিন সময় দিয়েছে, আমি আর পারছি না রাফিজ। তুমি কেন বুঝতেছো না? সারাক্ষণ শুধু কান্নাকাটি করবা, নিজেরটাই ভাববা। একটু আমারটা ভাবতে শিখো। তাড়াতাড়ি। জীবনের এই মুহূর্তে এসে আমি সত্যিই জানি না আমার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত। তাহলে আমি বলবো আপনি বাড়িতে চলে যান, কারণ সেটাই হবে যেটা আপনার তাকদিরে লেখা আছে। না না, আমি বাড়িতে যেতে পারবো না। বাড়িতে গেলে আমার ওদের পছন্দ মতো বিয়ে করে নিতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব না। আপনি কি কিছু বলতে চাচ্ছিলেন? আপনি আমাকে বিয়ে করতে পারবেন? হোয়াট? সত্যি না, মিথ্যে। আরে বুঝিয়ে বলেন না, আমি কিছু বুঝতে পারতেছি না, মাথায় ঢুকতেছে না কিছু আমার। ধরুন আমি আপনাকে স্বামী সাজিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেলাম, কিছুদিন পর আপনি ওখান থেকে চলে যাবেন, তখন তো আমার সন্তানের পরিচয় নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। তারপর রাফিজ যখন আসবে তখন বিয়ে করে নেব। একজন মায়ের জন্য এইটুকু তো করাই যায়, বলেন? চলেন, আসেন আসেন, আর ভেবে লাভ নাই। পানি খাবো। কি? পানি খাবো। পানি তো শেষ। আচ্ছা তুমি দাঁড়াও, আমি নিয়ে আসি। হ্যাঁ, 2 মিনিট। ভাই, কি হয় আপনার? আমার ওয়াইফ। সম্পর্কের কিছু ডাক মাঝে মাঝে মানুষকে অদ্ভুত আনন্দ দেয়। আসলে যা সত্য সেটাই সুন্দর। আচ্ছা, এরকম মন খারাপ করে বসে থাকলে হবে? যা হবার তা তো হয়েই গেছে। গুনগুন তার পছন্দ মতো বিয়ে করেছে, এতে রাগ করার কি আছে?
তুমি রাগ করো, অভিমান করো, আর যাই করো না কেন, এতে ওদের কিছু আসবে যাবে না। তুমি কেন ব্যাপারটা বুঝতে পারছো না? আমি শিওর এই ছেলে একজন ডিজিটাল জুয়ারি। ওদের কাজ হচ্ছে বড়লোক ঘরের মেয়েদেরকে খুঁজে বের করা, তারপর তাদেরকে টার্গেট করে। শুধুমাত্র টাকার লোভে এই ছেলে আমার ভাগ্নিকে বিয়ে করেছে, আর কিচ্ছু না। কোত্থেকে আসে তোমার মাথায় এসব বুদ্ধি? আমায় বলবা, আমি তো বুঝতে পারি না। আর আমার ছেলেটাকে দেখে এত খারাপ কিছু মনে হয়নি। ছেলেটা ভালো ছেলে। আমার ধারণা গুনগুন এই ছেলের সাথে ভালো থাকবে। কি কিছু বলবা? না, এসব কিছুর মধ্যে আমি একটা জিনিস বুঝলাম না। তা কি বুঝতে পারো না তুমি? তুমি এসবে রাজি কেন হলে? এত বড় রিস্ক যদি কেউ জানতে পারে তাহলে তো তোমারও তো একটা জীবন আছে। তোমার ভয় লাগলো না? আমার জীবন তো রিস্কের উপরেই চলে। আর তাছাড়াও সবার লাইফের পূর্ণতাতেই তো কারোর না কারোর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকে। তো কে জানে, হতে পারে খোদার তরফ থেকে তোমার লাইফের সেই ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা আমি। তোমার মতো মানুষ তাকদিরে থাকলে হয়তো জীবনটা অনেক সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম লাল ভাই। ওয়ালাইকুম, বসো। আসসালামু আলাইকুম মামা। আরে বাবা, সালামের উত্তরটা তো দিবি। তোর সব ধন সম্পত্তি তো আর চায় নাই। ওয়ালাইকুম সালাম। রবির মেজাজ দেখছিস? ভালো করে এক কাপ চা বানাই না দে। আমি যখন জামাইছিলাম তখন আমাকে তো নানির পরিবার মাথায় করে রাখতো। আর তো কারণ ছিল আব্বা, সেটা আপনি খুব ভালো করে জানেন। আপনি তো ওর মতো কোনো সাধারণ পরিবার থেকে আসেননি। আমাদের বংশের মান মর্যাদা, ধন সম্পদ, নাম ডাক এসবের একটা ব্যাপার ছিল। আমার না আপনার জন্য খুব আফসোস হচ্ছে মামা। ইফ আই এম নট রং, আমি যতদূর বুঝতে পারলাম আপনার কাছে খানদান, প্রপার্টিজ, নাম ডাক এসব কিছু ইম্পর্টেন্ট। মায়া, টান, ভালোবাসা এসব কিছু না। আমার ভাগ্নিকে তো বিয়ে করেছ, তা বউকে কি খাওয়াবে? সকালবেলায় এক বাটি প্রেম আর রাতের বেলায় এক বাটি ভালোবাসা, তাই তো? আরে মামা, আমারই তো বউ, কতটুকুই বা খাবে বলেন? সমস্যা নেই। আর তারপরেও যদি কম পড়ে যায়, একজনেরটা না হয় দুজনে ভাগাভাগি করে নেব। যে সমস্ত মানুষের পকেটে টাকা থাকে না, তারা সবসময় এই সমস্ত ফালতু কথা বলে। ফালতু কথাকার। আচ্ছা, আপনি কখনো ভেবেছেন আপনি যেমন আপনার ভাগ্নিকে একটা লাক্সারিয়াস লাইফস্টাইল দিয়েছেন, সেটা একটা কৃষক কিন্তু তার সন্তানদের দিতে পারে না। তার মানে কি সে তার সন্তানদের ভালোবাসে না? আমি জানি আমার কথাগুলো আপনার মানতে একটু কষ্ট হবে, তবে বিশ্বাস করুন, কৃতজ্ঞতা আর সম্পর্কের মূল্যতেই থাকে ভালোবাসার পারফেকশন। তুমি এখনো ঘুমাওনি? ঘুমাচ্ছে না। মন খারাপ? এই অভিনয়গুলো দিন দিন আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তুমি চাইলে এখনই সব শেষ করে দিতে পারো। এই মিথ্যে, এই বোঝা আর তোমাকে বইতে হবে না। তো তোমার জন্যই ভালো। ভালো হতো, কিন্তু তোমার পরিবারের সামনে তোমার সম্মানটুকু তো আর আমি নষ্ট করতে পারবো না। এই পরিবার আমার পরিবারেরই মতো। এই ঘর, এই দেয়াল, এই পরিবারের মানুষগুলো সব আমি মনে মনে চাইতাম। এখন সবই আছে, কিন্তু কিচ্ছু নেই। এই, কে আপনি? কারে চাই? আমি রাফিজ, গুনগুনের বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? গুনগুন, কি হচ্ছে এসব? ছেলেটা কি বলছে এ সমস্ত? ও ঠিকই বলেছে, আমি গুনগুনের কিছুই না। আমাদের বিয়ে হয়নি, আর এতদিন যা ছিল তার পুরোটাই ড্রামা। গুনগুন রাফিজকে ভালোবাসে, কিন্তু ও জানতো আপনি এই সম্পর্কটা কখনোই মেনে নেবেন না, তাই ও আপনাকে কখনো বলার সাহস করতে পারেনি। যখন আপনারা গুনগুনের জন্য বিয়ে ঠিক করতে ব্যস্ত ছিলেন, ও কার সঙ্গে ভবিষ্যৎ করবে তা খুঁজতে ব্যস্ত ছিলেন, তখন ও লড়ছিল একা। আর ওর ভালোবাসার মানুষটাকে বোঝানোর চেষ্টা করছিল যে আমাকে বিয়ে করো, না হলে আমি অন্য কারোর হয়ে যাব। কিন্তু সেদিন সেই মানুষটা চলে গিয়েছিল, আর তার সঙ্গে অনুর ভরসাটাও হারিয়ে গিয়েছিল। আর তাই ও দাঁড়িয়েছিল একা একা মৃত্যুর কিনারায়। তবুও আপনাকে কিছু বলার সাহস করতে পারেনি, কারণ ও জানে আপনি ভালোবাসায় বিশ্বাস করেন না। আর তাই সেদিন আমি এসেছিলাম কোনো অধিকার নিয়ে না, বরং এই মেয়েটার সম্মান, একটা নিষ্পাপ, ওর ভালোবাসা আর মর্যাদাটা বাঁচাতে। আর হ্যাঁ, আমি ওর কিছুই না, আমাদের মাঝে কিছুই নেই। এই সবটাই ছিল অভিনয়, আর এই অভিনয়ের শেষটাও আমি লিখে দিয়ে যাচ্ছি। চলে যাচ্ছি আমি। যদি কোনো ভুল করে থাকি মাফ করবেন সবাই। আতিফ, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আমি প্রেগনেন্ট না। প্যারা নাই ছিল,
এই মিথ্যেটাও তো তোমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই বলেছিলে না? তুমি তাকে পাওয়ার জন্য কোনো কিছুই আর বাদ রাখলে না বন্ধু। আর তাই হয়তো তোমার তাকদির আজ তাকে তোমার কাছে এনে দিয়েছে। ভালো থেকো। ভাই 2 জন ফুড ব্লগার আছে, শুধু ফ্রিতে খাইতে চাই। আচ্ছা তুমি ওদের সার্ভ করো, আমি পরে দেখতেছি। আর এটা আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাই। তুমি এখানে? আজকে তো আমাকে কারো চোখেই পড়ছে না, অথচ এই মানুষটাই আমাকে দেখেছিল। তার ক্যামেরার লেন্সে নয়, তার হৃদয়ের গভীরে থাকা লেন্সে। সে দেখেছিল এমনভাবে যেভাবে দেখা যায় দুপুরের মায়া ভরা রোদ, যেভাবে অনুভব করা যায় না বলা ভালোবাসা। আমি ছিলাম হয়তো তার ফ্রেমের বাইরের কেউ, তবু সে আমায় রেখেছিল তার গল্পে। দেখেছিল এমনভাবে যেভাবে দেখে শুধু সে, যার চোখে ভালোবাসা জন্ম নেয় নিঃশব্দে নিঃস্বার্থে। এই এই তুমি এই কথাগুলো কিভাবে জানলা? তুমি এখনো ঘুমাওনি? ঘুমাচ্ছে না? এখন আর এসব জেনেও কি? সে তো তার তাকদিরে লেখা মানুষকে পেয়েই গেছে। আমি তো শুধু একটা ছায়া ছিলাম, আলো তো ছিল অন্ধকারের জন্য। আচ্ছা, আমি যদি বলি এই মুহূর্তে তোমার ডায়েরিতে আমার জন্য কিছু লিখতে, তাহলে তুমি কি লিখবে? জিরো? আমি তোমার লাইফে জিরো? ডিপেন্ডস। এখন তুমি যদি জিরো মানে শূন্য দেখতে চাও তাহলে সেটাই। তবে আমার পয়েন্ট অফ ভিউটা একটু আলাদা। আমার পয়েন্ট অফ ভিউতে এই সিম্বল ছাড়া কোনো সংখ্যাই পরিপূর্ণ হয় না। দেন জিরো মিন্স ইউ কমপ্লিট মি।